আমি কিভাবে প্রজেক্ট রিকোয়ারমেন্টস গ্যাদার করি? প্রথমেই যে কাজটা আমি করি সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজিক ওয়াই। মানে হচ্ছে আপনি বোঝার চেষ্টা করবেন যে এই প্রজেক্টটা আসলে এক্সিস্ট করে কেন, কেন এই প্রজেক্টটা করা হচ্ছে, এটার গোলটা কি, মানে বিজনেস গোলটা কি। এটা কি আসলে কোনো নতুন প্রোডাক্ট তৈরি করবে, এর মাধ্যমে রেভিনিউ জেনারেট করবে, এটা কোনো এক্সিস্টিং প্রবলেম সলভ করতেছে, নাকি এটা কোনো কস্ট সেভ করবে? কেন আসলে এই প্রজেক্টটা আমরা কেন করতেছি, এইটা আপনি বোঝার চেষ্টা করবেন। এটা যদি আপনি না বুঝেন, না বুঝে সরাসরি যদি আপনি রিকোয়ারমেন্টস কালেকশনে চলে যান, যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো একটু শ্যালো টাইপের হবে। হ্যাঁ, আপনি দেখা যাবে যে কম গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্টস অনেক গুরুত্ব দিয়ে লিখতেছেন, আবার অধিক গুরুত্বপূর্ণ যেটা ছিল সেই রিকোয়ারমেন্টটাকে আপনি কম গুরুত্ব দিয়ে লিখতেছেন, হয়তো প্রপারলি লিখতেছেন না। সো প্রথম স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজিক ওয়াই। 2 নম্বর স্টেপ হচ্ছে রিড দ্য কোর ডকুমেন্টস। প্রত্যেকটা প্রজেক্ট আপনার কাছ পর্যন্ত, অর্থাৎ একজন প্রজেক্ট ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্টের কাছ পর্যন্ত আসার আগে এটা নিয়ে অনেক কাজ হয়। এটা নিয়ে হয়তো ইমেইল লেখা হয়েছে, অথবা আপনার স্লাইড বানানো হয়েছে, এটা নিয়ে প্রপোজাল তৈরি করা হয়েছে, বিজনেস কেস তৈরি করা হয়েছে। এই সব ডকুমেন্টস যতটুকু যে অবস্থায় আছে সেইগুলাই আপনি খুব ভালোভাবে পড়বেন। যেমন আপনি যখন প্রজেক্ট চার্টার পড়বেন, এখানে আপনি প্রজেক্টের অবজেক্টিভটা দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন, মেইন ডেলিভারেবলসগুলো কী কী, টাইমলাইন্স কী কী, এই জিনিসগুলো আপনি অলরেডি পড়তে পারবেন। তাছাড়া বিজনেস কেসটা যখন আপনি পড়বেন তখন আপনি দেখবেন যে এটার বিজনেস জাস্টিফিকেশনটা কি, এটা বিজনেসের কি প্রবলেম সলভ করতেছে। তাছাড়া বাজেটের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন, বাজেট অ্যাপ্রুভাল নোট যদি দেখেন যে টাকাটা কোম্পানি স্পেন্ড করতেছে, এই টাকাটা স্পেন্ড করার পিছনের রেশনালটা কি। একটা কথা আছে না যে ফলো দ্য মানি, তার মানে যেই কারণে এই বাজেটটা অ্যাপ্রুভ করা হয়েছে সেই রিলেটেড রিকোয়ারমেন্টসটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি এজন্য বাজেট অ্যাপ্রুভাল নোটস থেকে এটা বুঝতে পারবেন। সিমিলারলি প্রজেক্ট প্রপোজালেও এরকম ডিটেলস, জাস্টিফিকেশন, আপনার কি প্রবলেম সলভ করতেছে, এই জিনিসগুলা লেখা থাকে। কিন্তু এই ডকুমেন্টসগুলো রিভিউ করার একটা প্রবলেম হচ্ছে এগুলা সবসময় ওয়েল রিটেন থাকে না, ইনকমপ্লিট থাকে, এই ধরনের সমস্যা থাকে। তো আপনি যে কাজটা করতে পারেন সহজ করার জন্য সেটা হচ্ছে ডকুমেন্টসগুলো নিয়ে আপনার কোম্পানির যদি ইন্টারনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো টুল থাকে, লাইক চ্যাটজিপিটি এর মতো যদি কোনো টুল থাকে, তাহলে সেখানে দিয়ে আপনি এআইকে বলতে পারেন যে তুমি আমার এটা সামারাইজ করে দাও। আপনি সামারিটা পড়লেন প্রথমে, তাহলে আপনি হাই লেভেলের আইডিয়াটা পাইলেন যে এই প্রজেক্টটা আসলে কি, মেইন রিকোয়ারমেন্টসটা কি হইতে পারে। তারপরে গিয়ে আপনি এবার ডিপ ডাইভ করবেন। এআই আপনাকে যে রেসপন্সটা দিছে সেই রেসপন্সের ভিত্তিতে আপনি যদি দেখেন যে আপনি আপনার কোনো এরিয়াতে ভালোভাবে রিসার্চ করা দরকার, তখন আপনি সেই এরিয়াটা পড়তে পারেন। যদি আপনার কোম্পানির ইন্টারনাল কোনো এআই টুল না থাকে তাহলে আপনি স্কিমিং করে ডকুমেন্টসগুলো প্রথমে পড়বেন, তারপরে আপনি ডিপ ডাইভ করবেন যে জায়গায় দরকার। এবার আসেন স্টেপ 3, ফাইন্ড ইউর মেইন ম্যান। এটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা প্রজেক্টে বা টিমে 1-2 জন লোক থাকে যারা ওই প্রোডাক্ট, ওই সার্ভিস বা ওই প্রজেক্ট সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তারা সবসময় যে ফ্রন্ট লাইনে থাকেন, সবসময় যে কথা বলেন ডিটেলস, বিষয়টা তা না, কিন্তু এই যে মানুষটা, তাকে আপনার খুঁজে বের করতে হবে। আপনি যদি প্রজেক্ট ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে সাকসেসফুল হতে চান, প্রত্যেকটা প্রজেক্টে আপনার এরকম একজন মেইন ম্যান খুঁজে বের করতে হবে, যার কাছ থেকে আপনি ডিটেইল বিষয়গুলো জানার চেষ্টা করবেন। প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড, প্রজেক্টের গোল, পরে এর সাথে রিলেভেন্ট মানুষজন, এটার হিস্ট্রি ইত্যাদি সব কিছু আপনি আপনার মেইন ম্যানের কাছ থেকে জানতে পারবেন। আপনার গোল হচ্ছে তার সাথে 1-on-1 মিটিং করা এবং তার সাথে রিলেশনশিপ বিল্ড করা, এমনভাবে রিলেশনশিপ বিল্ড করা যেন এই পুরো প্রজেক্টের সময়টাতে বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আপনি তার সাথে আলাপ করতে পারেন এবং তার কাছ থেকে বিভিন্ন সলিউশনগুলো আপনি নিতে পারেন। 4 নম্বর স্টেপ হচ্ছে মিট দ্য স্পন্সর। এবার আপনি আগের 3টা স্টেপে যথেষ্ট পরিমাণে জানছেন, ডকুমেন্টস দেখছেন, স্ট্র্যাটেজিক রিজনিং বোঝার চেষ্টা করছেন, এরপর টেকনিক্যাল মেইন পার্সনের সাথে আপনি কথা বলছেন। এবার আপনি যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট, আপনি স্পন্সরের সাথে এবার কথা বলবেন। তখন ভিশন লেভেলে কথা বলবেন। আপনি তার কাছ থেকে বোঝার চেষ্টা করবেন যে তিনি যে এই প্রজেক্টটাতে ফান্ডিং দিচ্ছেন, ওনার ভিশনটা কি, উনি আসলে এই প্রজেক্টের আউটপুট হিসেবে কি চাচ্ছেন। আপনি এই যে এই ধরনের কিছু প্রশ্ন করতে পারেন, মানে লাইক এই প্রজেক্টটা যদি সফল হয় তাইলে আপনি বিজনেসে কোন চেঞ্জটা দেখতে চাচ্ছেন, অথবা এই প্রজেক্টের শেষে কি রেজাল্ট পাইলে আপনার মনে হবে যে এই ইনভেস্টমেন্টটা ওয়ার্থি ছিল। এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন। আপনি ওনাকে মোস্টলি ভ্যালু বেসড কোয়েশ্চেন করবেন। এগেইন, স্পন্সরের সাথে আপনি সচরাচর ডিটেইলে যাবেন না, তবে হ্যাঁ কিছু কিছু স্পন্সর
ডিটেইল আলাপ করতে পছন্দ করেন, আপনি স্পন্সরের পার্সোনালিটি এবং টাইপ বুঝে তার সাথে আলাপ করবেন। তিনি যদি ডিটেইল কনভারসেশন করতে পছন্দ করেন তাহলে আপনি তার সাথে ডিটেইলেই কনভারসেশন করবেন। স্টেপ 5, টক টু এন্ড ইউজার অর আদার টিমস। এইবার আপনি এই যে প্রজেক্টের যারা এন্ড ইউজার হবে, প্রজেক্টের যে আউটপুট হবে সেটার যারা এন্ড ইউজার হবে তাদের সাথে আপনি কথা বলবেন, বা যাদের অ্যাকচুয়াল ডে টু ডে প্রবলেমটা এই প্রজেক্টের মাধ্যমে সমাধান করা হচ্ছে আপনি তাদের সাথে কথা বলবেন। এদের সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনি অনেক গ্যাপস দেখতে পারবেন যে এই সমস্যাগুলি অন্য কেউ বলে নাই বা অন্য কেউ জানে না। আপনি যেহেতু তাদের প্রবলেমটাই সলভ করতেছেন, তাদের ডে টু ডে প্রবলেমটা সলভ করতেছেন, সেজন্য তাদের কাছ থেকে আপনি এবার ডিটেইল অ্যান্ড স্পেসিফিক রিকোয়ারমেন্টসগুলি কালেক্ট করবেন। ফাইনালি কনসলিডেট অ্যান্ড রিভিউ। এবার আপনি কি করবেন, এই যে আগের 5টা স্টেপে যে রিকোয়ারমেন্টসগুলি কালেক্ট করছেন, ছোট বড়, হাই লেভেল, লোয়ার লেভেল, স্পেসিফিক, ভেগ, এই সব কিছু একসাথে করে আপনি একটা ডকুমেন্টে রেডি করবেন। সেটা আপনার বিআরডি টেমপ্লেট হতে পারে, আপনার কোম্পানির যদি সেরকম কোনো টেমপ্লেট থাকে সেই টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন, বা রেডিমেড বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায় অনলাইনে, এই ধরনের কিছু একটা ইউজ করতে পারেন। এই ডকুমেন্টে আপনি সব কিছু গুছায় যতটা পসিবল সুন্দর করে লিখবেন। এইটা ওয়েল অর্গানাইজড না হইতেই পারে, বাট প্রবলেম নাই। এবার আপনি এই ডকুমেন্টটা নিয়ে রেলিভেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এবার আপনি মিটিং কল করবেন, অথবা তাদের কাছে আপনি ইমেইলে পাঠিয়ে দিবেন। আপনি জিজ্ঞেস করবেন যে ইজ ইট হোয়াট ইউ মেন্ট, ইজ দিস দ্য রাইট রিকোয়ারমেন্টস ফর দিস প্রজেক্ট। এই প্রশ্নগুলো যখন আপনি করবেন তখন আপনি অলরেডি আপনার একটা ডকুমেন্ট রেডি করা আছে। তখন যেটা হবে, অনেকেই এই জিনিসটাকে নতুন করে ভাববে এবং অনেকেই দেখে বলবে যে না না, আমি আসলে এটা মিন করি নাই, অন্যটা মিন করছি, বা দেখবেন যে দুইজনের মধ্যে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস হচ্ছে। দ্যাটস দ্য ফান পার্ট। এইবার আপনি এনজয় করবেন, এখানে ডিবেট হবে, আপনি সবার কাছ থেকে ফিডব্যাক কালেক্ট করবেন এবং আপনি এটা ইমপ্রুভ করবেন, এবং ইটারেটিভ ওয়েতে আপনার রিকোয়ারমেন্টস ডকুমেন্টটা ইমপ্রুভ হইতে থাকবে। আচ্ছা, আপনি যখন একবার এটা লিখে একটা ডকুমেন্টে প্রেজেন্ট করবেন বা ইমেইল করবেন, সবাই পুরো রিকোয়ারমেন্টসটা একসাথে দেখার সুযোগ পাবে। তখন যেটা হবে, অনেকেই দেখবেন আপনাকে এসে বলতেছে এই না না না, আমি তো এই রিকোয়ারমেন্টস বলি না, আমি ভিন্ন কিছু বুঝাইছি। তখন আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা ঠিক আছে, আপনি আসলে কি বলছেন। তখন আপনি সেটা দিয়ে চেঞ্জ করে নেবেন। এখানে বেনিফিটটা হচ্ছে এই যে আপনি যদি প্রিভিয়াসলি তাদের সাথে কনভারসেশনে বা মিটিংয়ে যদি আপনি ভুলও বুঝে থাকেন, এবার কারেকশন হয়ে যাচ্ছে, এবং আপনার সবসময় সব কিছু কারেক্ট করে লেখার দায়িত্ব না। আপনি একজন প্রজেক্ট ম্যানেজার বা আপনি একজন বিজনেস অ্যানালিস্ট, এটা আপনার প্রবলেম না, এটা তাদের প্রবলেম। যেই টিমের আপনি প্রবলেম সলভ করতেছেন এটা তাদের প্রবলেম। আপনি না জানতেই পারেন, একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি না জানতেই পারেন, একটা অ্যাপ্লিকেশনের টেকনিক্যাল ডিটেইল সম্পর্কে আপনি না জানতেই পারেন, কারণ আপনি তো আর প্রোগ্রামার না। সো এটা কোনো সমস্যা না। আপনি তাদের সাথে ইটারেটিভ ওয়েতে বারবার দেখাবেন, আলাপ করবেন, ইমপ্রুভ করবেন। এটা একটা সময় নিয়ে কয়েকটা ইটারেশন হইলে মোটামুটি একটা লেভেলে যাবে। তখন এটাকে আপনি বেসলাইন করতে পারবেন যে হ্যাঁ, এটা হচ্ছে যে বেসলাইন রিকোয়ারমেন্টস ফর দিস প্রজেক্ট।